আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি এস.এম. মুজাফফর হোসেন, সহযোগী অধ্যাপক, অর্থনীতি, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আজ আমি অনার্স প্রথম বর্ষের মৌলিক ব্যষ্টিক অর্থনীতির 10 নম্বর লেকচার প্রদান করব। আমি একে একে 10টি ক্লাসে তোমাদের 21-22-01 কোর্সের সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়গুলো একে একে আলোচনা করেছি। আজ আমি আলোচনার ইতি টানবো একচেটিয়া বাজার দিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো এবং তোমাদের যে মূল কাজ লেখাপড়া সেটা ভালোভাবে চালিয়ে যাচ্ছ। যদিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ আশা করি তোমাদের কাজে লাগছে। আজ আমার এই ক্লাসটির মাধ্যমে তোমাদের মৌলিক ব্যষ্টিক অর্থনীতির সবগুলো আলোচনা শেষ হবে। তোমরা আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে, দেখবে এবং পরে বইয়ের সঙ্গে মিলিয়ে নিবে। ভিডিওটি বারবার দেখে তোমাদের যে জায়গাগুলো এখনই বুঝতে অসুবিধা হবে, পরে সেগুলো ধীরে ধীরে বুঝে। তো চলো যাওয়া যাক আজকের বিষয়বস্তুতে। আজকের আলোচনায় থাকবে একচেটিয়া বাজার, একচেটিয়া কারবারির গড় আয় ও প্রান্তিক আয় রেখা, একচেটিয়া কারবারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, একচেটিয়া ফার্ম চাহিদা রেখার অস্থিতিস্থাপক অংশে উৎপাদন করে না কেন, একচেটিয়া ফার্মের যোগান রেখা নেই এবং একচেটিয়া বাজারে পূর্ণ প্রতিযোগিতার তুলনায় দাম বেশি, উৎপাদন কম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো। শুরুতেই যাওয়া যাক আমাদের অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি অংশ হলো একচেটিয়া বাজার, সেই বিষয়ে। তো আমরা গত ক্লাসে বলেছিলাম প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের ধরন দুই রকমের, একটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর একটি হলো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আমি ইতিমধ্যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিয়ে আলোচনা করেছি। বলেছিলাম যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা একটি সমজাতীয় পণ্য একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে, যেখানে ক্রেতা বিক্রেতাদের অবাধে প্রবেশ প্রস্থানের অধিকার থাকে এবং বাজার সম্পর্কে সবার পরিপূর্ণ জ্ঞান থাকে। আজ আমি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একচেটিয়া বাজার নিয়ে আলোচনা করব। তবে তার আগে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে ধরনগুলো সে সম্পর্কে একটু আলোকপাত করব। একচেটিয়া বাজার, যেখানে আমরা আজকের আমাদের প্রধান আলোচনার বিষয় সেটাই, তো সেই প্রসঙ্গে পড়ে যাচ্ছি। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে আমরা বিক্রেতার সংখ্যা একজন নয়, আবার অসংখ্য নয়, তবে বহু সংখ্যক, মোটামুটি বেশ কিছু সংখ্যা থাকবে, আর ক্রেতা অসংখ্য। আর দ্রব্য সমজাতীয় নয়, তবে পৃথকীকৃত, কিছুটা একটা আরেকটার বিকল্প। এবং যেমন ধরো টুথপেস্ট কিংবা বল পেন, আমরা বাজারে বহু ধরনের বল পেন পাই এবং প্রত্যেকটা বল পেন একটা থেকে আরেকটা কিছুটা হলেও স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। আবার বল পেনগুলোর উৎপাদক একজন নয়, একটা প্রতিষ্ঠান করছে না, বেশ কিছু সংখ্যক, অসংখ্য না। টুথপেস্ট, সাবান কিংবা ধরো তোমাদের এই মৌলিক ব্যষ্টিক অর্থনীতির বই, বাংলা বই বাজারে অনেক লেখকের আছে, একজন দুইজন নয়, আবার অসংখ্য নয়। আবার বইগুলোর মধ্যে বিষয়বস্তু প্রায় সবই এক, কিন্তু উপস্থাপনা ভিন্ন ভিন্ন। এই যে বাজার, এই ধরনের বাজারকে আমরা বলি
একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। তোমাদের দ্বিতীয় বর্ষে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার নিয়ে কিছুটা আলোচনা হবে। এরপরে ডুওপলি বাজার, যেখানে দুইজন বিক্রেতা, দুই আর পলি হলো বিক্রেতা, দুজন বিক্রেতা, ক্রেতা অসংখ্য। এ ধরনের বাজারের উদাহরণ বাস্তবে আসলে খুব কম। দুজন বিক্রেতার বাজার আমরা একসময় বলতে পারতাম বিদ্যুতের ক্ষেত্রে পিডিবি এবং পল্লী বিদ্যুৎ। যদিও পল্লী বিদ্যুৎ পিডিবির কাছ থেকে বিদ্যুৎ কিনে নিত, কিন্তু ক্রেতাদের কাছে এই দুই শ্রেণীর ক্রেতার কাছে সরবরাহ করত। ক্রেতা অসংখ্য, কিন্তু এখানে বিক্রেতা দুজন। ডুওপলি বাজারের কাছাকাছি একটি উদাহরণ ধরা যেতে পারে। এরপরে অলিগোপলি বাজার। অলিগোপলি বাজার মানে যেখানে মুষ্টিমেয় কয়েকজন উৎপাদক। মুষ্টিমেয় মানে যে আমাদের মুষ্টি, হাতের আঙ্গুল 5টি, এরকম 5-7টি, 3-4টি, এরকম ক্রেতা বিক্রেতার সংখ্যা, ক্রেতা অসংখ্য। দ্রব্যগুলো প্রায় কাছাকাছি ধরনের বা একই ধরনের দ্রব্য হতে পারে। আমরা মোবাইল ফোন অপারেটরদের সংখ্যা যদি গণনা করি, আমাদের দেশে যেমন 4-5টি, এটা অলিগোপলি বাজার। আবার যদি আমরা গ্যাসের কথা বলি, তাহলে এক্ষেত্রেও এটা অলিগোপলি বাজার। বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনেও অলিগোপলি সৃষ্টি হয়েছে, কারণ সরকার পিডিবি কে আলাদা করে কয়েকটি কোম্পানিতে ভাগ করেছে। তারা আলাদাভাবে বিদ্যুৎ উৎপাদনও করছে। আবার বেসরকারি পর্যায়ে কিছু বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপিত হয়েছে। তাদের এখানেও একটা অলিগোপলি বাজারের অবস্থা তৈরি হয়েছে। মনস্বিনী বাজার। মনস্বিনী বাজার মানে একজন ক্রেতা কিন্তু বিক্রেতা অনেক। এটার আমরা অঞ্চল ভিত্তিক যে একটা উদাহরণ দিতে পারি, যেমন ধরো সুগার মিল। একটা নির্দিষ্ট এলাকার সুগার মিলে চাষিদের কাছ থেকে ইক্ষু কিনে নিচ্ছে ওই মিল, ক্রেতা ওই সুগার মিল, আর বিক্রেতা চাষিরা, অসংখ্য বিক্রেতা। এটা মনস্বিনী বাজারের উদাহরণ। যেমন জয়পুরহাট সুগার মিল তার আশেপাশের চাষিদের ইক্ষু কিনে নিচ্ছে, ক্রেতা একজন। একইভাবে ডুওপসনি বাজার আবার দুজন ক্রেতা, বিক্রেতা অনেক। দুজন ক্রেতা বিক্রেতা অনেক, আসলে এরকম দুজন ক্রেতা বিক্রেতা অনেকের উদাহরণও আমরা বাস্তবে ওভাবে দিতে পারি না। তবে যদি আমরা শ্রমের বাজারকে দুটা ক্যাটাগরিতে ভাগ করি, বেসরকারি ক্রেতা আর সরকারি ক্রেতা, এইভাবে যদি দুটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ডুওপসনি বাজারের আওতায় ফেলতে পারি। তবে আসলে সরকারি ক্রেতা, সরকার একজন ক্রেতা, মানে সরকারি চাকরি দিচ্ছে সরকার, কিন্তু বেসরকারি ক্রেতা বললে তো একজন বোঝায় না, অনেক। তারপরে ওই যে বললাম দুটা ক্যাটাগরিতে যদি আমরা ভাগ করি, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা ডুওপসনি বাজার বলতে পারি। দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বাইলেটারাল মনোপলি মানে হলো একজন ক্রেতা একজন বিক্রেতা। এখানে মূলত এক ধরনের চুক্তিভিত্তিক কেনাবেচা হয়। এটা হতে পারে এক দেশের সাথে আরেক দেশের চুক্তি, যেমন বাংলাদেশ জার্মানির সঙ্গে রেল ইঞ্জিন কেনার চুক্তি করতে পারে। তাহলে এখানে জার্মানি বিক্রেতা, বাংলাদেশ ক্রেতা। আবার দেশের ভেতরেও সরকার অনেকটি পণ্যের ক্ষেত্রে একটা প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে পারে। যেমন বাংলাদেশ টেক্সট বুক বোর্ড বই প্রকাশ করার সময় যদি একজনের সঙ্গে চুক্তি করে, একটা প্রকাশকের সাথে চুক্তি করে তাদের কাছ থেকে সরবরাহ নেয়, তাহলে তারা সেই সরবরাহকারী প্রতিষ্ঠান যা প্রকাশকরা হবে একজন বিক্রেতা, আর টেক্সট বুক বোর্ড হবে একজন ক্রেতা। এটা দ্বিপাক্ষিক একচেটিয়া বাজারের একটা উদাহরণ হতে পারে। তো যাই হোক, আমরা বাস্তবে আমাদের চারপাশের যে বিভিন্ন পণ্য দেখে থাকি, এই পণ্যগুলোর ক্ষেত্রেও
যদি আমরা একটু বিবেচনা করি তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখব একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বিষয়, আর কিছু কিছু ক্ষেত্রে অলিগোপলি। আমরা পরবর্তীতে বিশেষ করে তোমার দ্বিতীয় বর্ষে এবং পরে মাস্টার্সে এই বাজারগুলির সঙ্গে পরিচিত। যাই হোক, তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত একচেটিয়া বাজার, আমরা আজ একচেটিয়া বাজার বা মনোপলি নিয়ে আলোচনা শুরু করি। প্রথমে জেনে নিই কাকে বলে। যে বাজারে একটি পণ্যের সম্পূর্ণ যোগান মাত্র একজন বিক্রেতার নিয়ন্ত্রণে থাকে এবং পণ্যটির কোনো ঘনিষ্ঠ বিকল্প পণ্য বাজারে থাকে না, তাকে একচেটিয়া বাজার বলে। ঘনিষ্ঠ বিকল্প পণ্য বাজারে থাকবে না এরকম একটি পণ্য যখন একজন মাত্র বিক্রেতা উৎপাদন করে, বিক্রয় করে, একটি মাত্র ফার্ম। আমি এর আগেই বলেছিলাম বিদ্যুৎ বাংলাদেশে এক সময় শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে উৎপাদন করা হতো এবং সরবরাহ করা হতো পিডিবির মাধ্যমে, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ছিল। তখন আমরা বিদ্যুতের বাজারকে বলতে পারতাম একচেটিয়া বাজার। ক্রেতা অসংখ্য কিন্তু বিক্রেতা একটা, এবং বিদ্যুতের ঘনিষ্ঠ কোনো বিকল্প নেই। কিন্তু এখন আমরা বলতে পারছি না। তাহলে আমরা এই ধরনের কি পেতে পারি? আর আছে ডাক টিকিট। আমরা উদাহরণ হিসেবে ডাক টিকিটের কথা বলতে পারবো, কিংবা বলতে পারবো টেক্সট বুক বোর্ড থেকে প্রকাশিত, যেমন উচ্চ মাধ্যমিকের ইংলিশ ফর টুডে বই। এই বইটির বিকল্প কোনো গাইডটাকে আমরা বিকল্প বলবো না, একেবারে ওই বইটি দরকার পড়ে স্টুডেন্টদের জন্য পাঠ্য হিসেবে, আর এটি একমাত্র টেক্সট বুক বোর্ড সরবরাহ করে। সেক্ষেত্রে এই বইটির বাজারকে আমরা একচেটিয়া বাজার বলতে পারি। যাই হোক, একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য কি কি আমরা দেখি। একজন বিক্রেতা, আমি সংখ্যার মধ্যে অলরেডি বলে ফেলেছি। অসংখ্য ক্রেতা, ঘনিষ্ঠ বিকল্প পণ্য অনুপস্থিত, প্রবেশ পথ রুদ্ধ। তার মানে এই পণ্য উৎপাদনে আর কেউ অংশগ্রহণ করতে পারে না। এটা সরকারি আইন দ্বারা এই পথ রুদ্ধ করা হতে পারে, অথবা প্যাটেন্ট অধিকার দিয়ে। অর্থাৎ কোন পণ্যের যদি উদ্ভাবক প্রযুক্তি একজনের দখলে থাকে, একজন যদি নতুন কোনো পণ্য আবিষ্কার করে, উৎপাদনের পদ্ধতি বের করে, তাহলে সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে এটা বাজারজাত করার একটা অধিকার যদি নেয়, অন্য কেউ যখন এই অধিকার পায় না, এটাকে আমরা বলি প্যাটেন্ট অধিকার। যেমন আমরা এখন যে দেখছি করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার নিয়ে চেষ্টা চলছে, এবং এটার একক উৎপাদনের অধিকার মানে দখল করার জন্য বিভিন্ন দেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাশিয়া কিংবা যুক্তরাষ্ট্র, জার্মানি, আমরা চায়না, এক এক সময় শুনতে পাচ্ছি এরা আবিষ্কার করে ফেলছে। এবং সত্যিকার অর্থে যদি কোনো একটি দেশ প্রথম আবিষ্কার করে এবং অন্যান্য দেশ সেই প্রযুক্তি পাওয়ার আগে পর্যন্ত, সেই পদ্ধতিটা পাওয়ার আগে পর্যন্ত এটা একটা একক অধিকার তার থাকে, সেক্ষেত্রে ওই বাজারে ওই পণ্য উৎপাদনের অন্যদের প্রবেশ ততদিন পর্যন্ত রুদ্ধ থাকবে যতদিন পর্যন্ত অন্যরা এটা আবিষ্কার করতে না পারে। প্রবেশ পথ রুদ্ধ থাকে এভাবে। এরপরে দাম নিয়ন্ত্রণ সম্ভব। একচেটিয়া বাজারে যেহেতু একজনই উৎপাদক, একজনই যোগানদাতা, কাজে সে দাম বাড়াতে কমাতে পারে। তবে দাম যদি বাড়ায় কমায়, তখন বাজারের চাহিদা অনুসারে বিক্রয়ের পরিমাণ তার নিয়ন্ত্রণে থাকে না। আবার যোগান নিয়ন্ত্রণ সম্ভব, যোগান কমাতে বাড়াতে পারে। কিন্তু বিষয়টা এরকম, সে যদি যোগান নিয়ন্ত্রণ করে তাহলে দাম বাজারে নির্ধারিত হবে। আর দাম নিয়ন্ত্রণ করে তাহলে যোগান মানে বিক্রির সে যোগান দিবে ঠিকই, কিন্তু বিক্রয়ের পরিমাণ, চাহিদাটা নির্ধারিত বাজারে। আশা করি একচেটিয়া বাজারের এই বৈশিষ্ট্যগুলো তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা একচেটিয়া বাজারের গড় আয় ও প্রান্তিক আয় রেখা নিয়ে আলোচনা করব। একচেটিয়া বাজারের ক্ষেত্রে আমরা
গড় আয় রেখা কিভাবে পাই, প্রান্তিক আয় রেখা কিভাবে পাই, সেটা জানতে গেলে প্রথমেই একটা বিষয় জেনে নিই যে একচেটিয়া বাজারের ফার্ম এবং শিল্প অভিন্ন। আমরা এর আগে বলেছি মূল্যবর্ধনমূলক বাজারের ক্লাসে যে ফার্ম হলো একটি পণ্য উৎপাদনের প্রতিষ্ঠান। আর ওই একই পণ্য উৎপাদনকারী সবগুলো ফার্মকে একত্রে বলা হয় শিল্প। একচেটিয়া বাজারে ফার্ম একটিই থাকে জন্য একটি ফার্ম নেই শিল্প, কাজেই ফার্ম এবং শিল্প এখানে অভিন্ন। একচেটিয়া বাজারে উদাহরণ আমি এর আগেই দিয়ে ফেলেছি, ডাক টিকিটের বাজার। ডাক টিকিট ডাক বিভাগ, সরকারের ডাক বিভাগ উৎপাদন করে এবং বিক্রি করে, এখানে একজনই বিক্রেতা, এবং ডাক টিকিটের বিকল্প অন্য কিছু নেই। ডাক টিকিটের কাজ ডাক টিকিট দিয়েই করতে হয়। একইভাবে বললাম ইংলিশ ফর টুডে বই, ইংলিশ উচ্চ মাধ্যমিকের ইংলিশ ফর টুডে শুধু নয়, উচ্চ মাধ্যমিকের যে বাংলা বইটি আছে সেটিও, আবার টেক্সট বুক বোর্ড থেকে অন্যান্য যে বইগুলো প্রকাশ করা হয় এগুলোর একমাত্র সরবরাহ করার অধিকার টেক্সট বুক বোর্ডের। এটা একচেটিয়া বাজারের। এখন একচেটিয়া বাজারের বা কারবারির ফার্মের গড় আয় রেখা কেমন হবে? আমরা জানি দামের সাথে গড় আয় সম্পর্ক আছে। আমরা এর আগে দেখেছি যে দাম এবং গড় আয় পরস্পর সমান হয়, আর দামের সাথে চাহিদার সম্পর্ক দেখানো হয় চাহিদা রেখা। তাই ফার্মের গড় আয় রেখা আর চাহিদা রেখা একই। যেহেতু একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন, সেহেতু এই বাজারে শিল্পের চাহিদা রেখাই হলো ফার্মের চাহিদা রেখা, এবং সেটাই ফার্মের গড় আয় রেখা। আবার বাজারে দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে, ফলে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। তাই একচেটিয়া বাজারে ফার্মের চাহিদা রেখা তথা গড় আয় রেখা ডান দিকে নিম্নগামী। আবার প্রান্তিক আয় রেখা একচেটিয়া কারবারি। প্রান্তিক আয় রেখা হলো, আমরা জানি যে দ্রব্যের অতিরিক্ত এক একক বিক্রয় থেকে ফার্মের যে আয় হয়, অর্থাৎ ফার্ম তার পণ্যের বিক্রয়ে এক একক বৃদ্ধি করলে তার মোট আয় যতটুকু বৃদ্ধি পায় তাকে বলা হয় প্রান্তিক আয়। কারণ একচেটিয়া বাজারে বিক্রয় বাড়লে বা বিক্রয় বা চাহিদা বাড়বে কখন? যদি দাম কমে। ফলে ফার্মের বিক্রয় বাড়লে অতিরিক্ত একক থেকে প্রাপ্ত আয় কমে যায়, অর্থাৎ বিক্রয়ের পরিমাণ বাড়ার সাথে সাথে প্রান্তিক আয় হ্রাস পায়। তাই একচেটিয়া বাজারে ফার্মের প্রান্তিক আয় রেখাও ডান দিকে নিম্নগামী হয়। তবে ফার্মের দাম বা গড় আয় যে হারে কমে, প্রান্তিক আয় তার দ্বিগুণ হারে কমে। ফলে গড় আয় রেখার ঢালের পরম মান আর প্রান্তিক আয় রেখার ঢালের পরম মান যদি তুলনা করি, তাহলে গড় আয় রেখার ঢালের পরম মানের দ্বিগুণ হবে প্রান্তিক আয় রেখার ঢালের পরম। আমরা একটা উদাহরণ নিতে পারি এখানে, গাণিতিক উদাহরণের সাহায্যে এই বিষয়টা ভালো দেখায়। তোমরা সচরাচর দেখেছো চাহিদা রেখা P equals to A minus B কিউব, যেখানে A আর B দুটাই পজিটিভ মানের, অর্থাৎ A হলো বিনামূল্যে চাহিদার পণ্য আর B হলো দামের আমাদের এই যে চাহিদার পরিবর্তনের হার, যেটা এখানে B মাইনাস মানে কমে যায়। আমরা মোটায় জানি মোটায়ের সঙ্গে দাম গুণন পরিমাণ, কাজে এখানে আমরা দাম এবং পরিমাণ গুণ করে পেয়েছি A কিউ মাইনাস B কিউ স্কয়ার হলো মোটায়। আর মোটাইকে আবার উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে আমরা পাবো গড় আয় AR, এবং ভাগ করলে এখানে দেখো কিউ কমন নিলে কিউ কিউ কেটে যায়, আবার A মাইনাস B কিউ পাওয়া যাবে, মানে P। সেই দিক থেকে আমরা বলতে পারছি গড় আয় এবং দাম পরস্পর সমান। আর গড় আয় রেখার ঢাল যদি বের করতে চাই, আমরা একটু ক্যালকুলাসের ডিফারেনশিয়াল ক্যালকুলাসের সাহায্য নিয়ে ডিফারেনশিয়েট করতে পারি। কিউ এর সাপেক্ষে AR কে ডিফারেনশিয়েট করলে আমরা কিউ এর সাপেক্ষে যখন A মাইনাস B কিউ কে ডিফারেনশিয়েট করব, তো A কনস্ট্যান্ট 0 হবে, আর B কিউ এর ডিফারেনশিয়েট করলে মাইনাস B কিউ মানে মাইনাস B, তার মানে গড় আয় রেখার ঢাল হলো মাইনাস। আবার প্রান্তিক আয় রেখার ক্ষেত্রে আমরা মোট আয়কে কিউ এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করলে পাবো প্রান্তিক আয়। ডিফারেনশিয়েট যখন করছি A কিউ মাইনাস B কিউ স্কয়ার কে, A কিউ এর ডিফারেনশিয়েট করলে আমরা পাবো A, আর B কিউ স্কয়ার এর ডিফারেনশিয়েট করলে আমরা জানি পাওয়ার সামনে গুণ হয়ে যায়, পাওয়ার 1 কমে যায়, 2 মাইনাস 2B কিউ। তার মানে এটা হলো আমার প্রান্তিক আয়। এখন প্রান্তিক আয়ের ঢাল যদি নির্ণয় করতে চাই প্রান্তিক আয় রেখার, তাহলে প্রান্তিক আয় রেখার
এই অপেক্ষককে আমরা কিউ এর সাপেক্ষে যদি অন্তর্কলন করি, তাহলে কিউ এর সাপেক্ষে অন্তর্কলনে এ কনস্ট্যান্ট 0 হলো, আর -2 বি কিউ এর অন্তর্কলন করলে হবে -2। তাহলে আমরা দেখতে পাচ্ছি গড় আয় বি হারে কমে আর প্রান্তিক আয় -2 বি হারে কমে। তার মানে গড় আয় যে হারে কমে, প্রান্তিক আয় তার দ্বিগুণ হারে কমছে। সেই দিক থেকে বিবেচনা আমরা এটাও দেখতে পাচ্ছি যে গড় আয় রেখার ঢাল -বি, প্রান্তিক আয় রেখার ঢাল -2 বি। মাইনাস বাদ দিয়ে পরম মান নিলে আমরা দেখতে পাচ্ছি বি এর দ্বিগুণ হলো 2 বি, প্রান্তিক আয় রেখার ঢাল। আমরা এটাকে আরেকটু সাংখ্যিক উদাহরণ নিয়েছি। সাংখ্যিক উদাহরণটা তোমরা এক নজরে দেখলেই বুঝতে পারবে। এখানে p = 20 - 4q। এই যে -4q -4, আমরা এই মোট আয় বের করে আর ওই 20 - 4 p q পেয়েছি p, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি -4। এই যে -4 হলো আমাদের আর রেখার ঢাল বা গড় আয় কমে যাওয়ার হার। আর প্রান্তিক আয় এমআর আমরা 20 - 8q, এটাকে ডিফারেন্সিয়েট করে পাচ্ছি -8। -8 হলো -4 এর দ্বিগুণ। তার মানে গড় আয় 4 একক করে কমে গেলে প্রান্তিক আয় 8 একক করে কমে যায়, এবং প্রান্তিক আয় রেখার ঢাল গড় আয় রেখার ঢালের। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা এই গড় আয় রেখা এঁকে দেখব, প্রান্তিক আয় রেখা এঁকে দেখব কি করে। আর সেটা করার জন্য আমরা এখানে এআর এবং এমআর থেকে কিউ এর মান 0 যখন হয়, তখন এআর কত 20 আর এমআর 0। মানে ফার্ম যদি গড়ে 20 টাকা আয় করতে চায়, তাহলে তার দাম 20 টাকা রাখতে হবে, আর 20 টাকা দামে তার কোনো এককই বিক্রি হবে না, বিক্রির পরিমাণ 0। সেক্ষেত্রে সে গড় আয় 20 টাকা এবং প্রান্তিক আয় 20 টাকা পেতে চাইলে তার বিক্রি হবে 0। আর ফার্ম যখন বিনা মূল্যে বিক্রি করবে, গড় আয় 0 হবে, তখন তার বিক্রির পরিমাণ দাঁড়াবে 5। অর্থাৎ 5 একক সে বিক্রি করতে চাইলে তাকে বিনামূল্যে বিক্রি করতে হবে, গড় আয় তখন 0 হবে, প্রান্তিক আয় 0 হবে। যদিও বাস্তবে আমরা জানি বিনামূল্যে তার বিক্রি করবে না, কিন্তু আমরা এটা এক্সট্রিম দুটো পয়েন্ট নিলাম এই কারণে, যেখানে আমরা গড় আয় রেখা এবং প্রান্তিক আয় রেখা আঁকবো। এখন দেখো এই যে 0 কিউ আর এআর 20, মানে এই 20, আর এআর 0 আর কিউ 5, মানে তাহলে মানে এই দুটো বিন্দু যোগ করে আমরা হচ্ছে এআর রেখা। আর এমআর রেখা এখান থেকে শুরু হবে এই যে 2.5 এ এখানে এসে, এবং লক্ষ্য করলে দেখবা যে 0 থেকে এই দূরত্ব 2.5, 2.5, আর এখান থেকে এই দূরত্ব হলো 5। তার মানে এই এই লম্ব অক্ষ আর এআর রেখা ঠিক মাঝামাঝি জায়গা দিয়ে এমআর রেখা নেমে আসছে। এই বিষয়টা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এআর এবং এমআর রেখা আঁকার ক্ষেত্রে। এআর রেখা এঁকে আমরা ঠিক লম্ব অক্ষ এবং এআর রেখার মাঝামাঝি দিয়ে আঁকবো এমআর রেখা। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা একচেটিয়া কারবারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য নিয়ে আলোচনা করব। আমরা জানি ফার্মের ভারসাম্য হয় ফার্ম যেখানে তার মুনাফা সর্বোচ্চ হয়। আর মুনাফা সর্বোচ্চ হওয়ার জন্য ফার্মকে দুটি শর্ত পূরণ করতে হয়, সেটা আমরা আগেই দেখেছি। শর্ত দুটি কি কি? একটি হলো প্রয়োজনীয় শর্ত এমসি সমান এমআর হবে, স্বল্পকালীন ক্ষেত্রে এসএনসি আমরা বলি, এখানে আমরা কমনলি এমসি লিখলাম। আর পর্যাপ্ত শর্ত হলো এমসি রেখার ঢাল গ্রেটার দ্যান এমআর রেখার ঢাল। এখন এই শর্ত পূরণ করে ফার্ম যখন ভারসাম্যে উপনীত হয়, তখন তার 3 ধরনের অবস্থা সামনে পড়তে পারে ফার্ম। একটা হলো অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, একটা হলো স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, আরেকটি হলো লোকসান সহ ভারসাম্য। আমরা একচেটিয়া কারবারির এই 3টি অবস্থা দেখব। প্রথমেই দেখি একচেটিয়া কারবারির অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য আমরা কখন দেখতে পাবো? যখন ফার্মের ভারসাম্য উৎপাদন স্তরে এআর গ্রেটার দ্যান এসি হবে। গড় আয় গড় ব্যয় থেকে যদি বেশি হয়, তাহলে তার মোট আয় মোট ব্যয় থেকে বেশি হবে। আর এইটাই হলো ফার্মের অস্বাভাবিক মুনাফা। আমরা চিত্রে বিষয়টা দেখব। আমরা চিত্রে যথারীতি এসি রেখা এবং এমসি রেখা নিয়েছি। এর আগেই দেখলাম এআর রেখা ডান দিকে এবং এমআর রেখা ডান দিকে, এবং এমআর রেখা এআর আর লম্ব অক্ষের ঠিক মাঝখান দিয়ে। এখন আমরা এর আগে দেখেছি যে ফার্মের ভারসাম্যটা কোথায় হবে, যেখানে এমসি এমআর কে নিচের দিক থেকে সেট করে উপরে।
চিত্রে দেখো এমসি এমআর রেখাকে এই যে বি বিন্দুতে নিচ থেকে ছেদ করে উপরে, মানে এখানে ভারসাম্যের দুটি শর্ত হবে, এমসি সমান এমআরও হয়, আবার এমসি রেখা ঢাল এমআর রেখা ঢালের চেয়ে বেশি হয়। এই বিন্দুতে আমাদের উৎপাদনের পরিমাণ কিউ জিরো, ফার্ম এই কিউ জিরো পরিমাণ উৎপাদন করবে। আর এই অবস্থায় সে দাম রাখবে কত, এই এআর রেখার ই বিন্দুতে, আমরা জানি এআর আর দাম পরস্পর সমান, ই বিন্দুতে তার দাম হবে পি। ফার্ম এভাবে তার দ্রব্যের পরিমাণ এবং দাম নির্ধারণ করবে। এখন এই অবস্থায় ফার্মের যে অস্বাভাবিক মুনাফা সেটা আমরা দেবো কিভাবে, ফার্মের এই ইকিউ জিরো হলো গড় আয়, কিন্তু গড় ব্যয় কত, আমরা যদি এসি রেখার উপরে যদি দেখি একটা বিন্দু এফ, এই এফ কিউ জিরোটা হলো তার গড় ব্যয়, আর যেটা হলো ওজি এর সমান। তাহলে আমরা মোট আয় কত পাবো, ও কিউ জিরো কে যদি এই ওপি জিরো দিয়ে গুণ করি, তাহলে এই ও পি জিরো ই কিউ জিরো এই এরিয়াটা হলো তার মোট আয়। আর মোট ব্যয় হবে এই ওজি বা এফ কিউ জিরো কে যদি আমি ও কিউ জিরো দিয়ে গুণ করি, তাহলে হবে এই ও জি এফ কিউ জিরো, এটা হবে তার মোট ব্যয়। আর মোট আয় থেকে যদি আমি এখন মোট ব্যয় বিয়োগ করে ফেলি, বাদ দিলে আমরা পাবো এই যে পি জিরো ই এফ জি, এটা হলো ফার্মের অস্বাভাবিক। আশা করি বুঝতে পেরেছো। এরপরে চলো যাওয়া যাক ফার্মের স্বাভাবিক মুনাফা দেখবো। একচেটিয়া কারবারির স্বাভাবিক মুনাফা সভারসাম্য। স্বাভাবিক মুনাফা কখন হবে, যদি ফার্মের এআর এবং এসি গড় আয় এবং গড় ব্যয় পরস্পর সমান হয়। গড় আয় গড় ব্যয় সমান হওয়া মানে তার মোট আয় মোট ব্যয় সমান হবে। চিত্রে আমরা যথারীতি এসি রেখা, এমসি রেখা, এমআর রেখা, এআর রেখা নিয়েছি, এবং পূর্বের মতোই এমসি রেখা এমআর রেখাকে যেখানে ছেদ করেছে সেখানে ভারসাম্য হবে, বি বিন্দুতে উৎপাদনের পরিমাণ কিউ জিরো। আর এই বরাবর আমরা যদি যাই এআর রেখার ই বিন্দুতে তার ভারসাম্য দাম হলো পি জিরো। এখন লক্ষ্য করলে দেখতে পাবে এই ই বিন্দুতে এসি রেখা স্পর্শক হয়েছে। স্পর্শক হওয়ার কারণে এখানে গড় ব্যয় গড় আয়ের সমান কিউ জিরো। তাহলে মোট আয় কি হবে, এই ও পি জিরো ই কিউ জিরো এটা মোট আয়, আবার মোট ব্যয় হবে ও পি জিরো ই কিউ জিরো, এটাই হবে মোট। তাহলে মোট আয় থেকে মোট ব্যয় যদি বাদ দিই তাহলে শূন্য। এটি হলো ফার্মের স্বাভাবিক মুনাফা। আমরা এর আগেই বলেছি স্বাভাবিক মুনাফা কি, কাজে এখানে আর আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না। তবে এখানে যে বিষয়টা খেয়াল করার বিষয়, যে অস্বাভাবিক মুনাফার সময় এসি রেখাটা এয়ার রেখার নিচে অবস্থান করেছিল, আর এখানে এসি রেখা এয়ার রেখাকে স্পর্শ করেছে, ছুঁয়ে গেছে। বুঝতে পেরেছো নিশ্চয়। এরপরে আমরা দেখব ফার্মের লোকসান সহভারসাম্য। লোকসান কখন হবে, যদি গড় আয় গড় ব্যয় থেকে কম হয় ভারসাম্য অবস্থায়। গড় আয় গড় ব্যয় থেকে কম হওয়া মানে মোট আয় মোট ব্যয় থেকে কম হবে, ফলে লোকসান হবে। চিত্রে আসি। চিত্রে আমরা দেখতে পাচ্ছি এসি রেখাটা এয়ার রেখা থেকে উপরে অবস্থান করছে, এবং ভারসাম্য বিন্দু অনুসারে উৎপাদনের পরিমাণ এবং আমরা দাম নির্ধারণ করলাম পি জিরো। এখন দেখো এখানে ইকিউ জিরো হলো আমাদের গড় আয়, কিন্তু গড় ব্যয় কোথায় হবে, এই যে ব্যয় রেখার এফ বিন্দুতে এই এফ কিউ জিরো হলো তার গড় ব্যয় বা ওজি। যথারীতি ও পি জিরো কে আমরা ও কিউ জিরো গুণ করলাম, এটা হলো আমাদের মোট আয় ও পি জিরো ই কিউ জিরো, আর মোট ব্যয় হলো ও জি এফ। মোট ব্যয় মোট আয়ের চেয়ে বেশি। মোট ব্যয় থেকে আমি মোট আয় যদি বিয়োগ করি, তাহলে থাকছে পি জিরো ই এফ জি, এই এরিয়াটা, এই এলাকাটা হলো আমাদের লোকসান। এটা ফার্মের স্বল্পকালীন ভারসাম্যে লোকসান। একচেটিয়া কারবারই এভাবে স্বল্পকালে তার লোকসান হতে পারে, স্বাভাবিক মুনাফা হতে পারে, আবার অস্বাভাবিক মুনাফা হতে পারে। তবে একচেটিয়া কারবারি যেহেতু দ্রব্যের দাম এবং অথবা যোগানের নিয়ন্ত্রণ তার হাতে, এই অবস্থা সে বেশি দিন চলতে দেয় না। তবে একচেটিয়া কারবারি স্বাভাবিক মুনাফার দিকেও যায় না, সে অস্বাভাবিক মুনাফাই অর্জন করে। যাই হোক, এটা দ্বিতীয় বর্ষে তোমরা বুঝবে, প্রথম বর্ষে এটুকু জানলেই চলবে। এরপরে আমরা দেখব একচেটিয়া ফার্ম চাহিদা রেখার অস্থিতিস্থাপক অংশে উৎপাদন করে না। চাহিদা রেখার অস্থিতিস্থাপক অংশ বা স্থিতিস্থাপক অংশ কি,
আমরা এর আগেই দেখেছি ফার্মের ভারসাম্যের শর্ত কি, যেখানে এমসি সমান এমআর হবে, আর যেখানে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের চেয়ে বেশি হবে। এখন ফার্মের এই একচিটা কারবারি এআর রেখা এমআর রেখা আমরা দেখেছি ডান দিকে নিম্নগামী, এমআর রেখা এআর রেখার নিচে অবস্থান করে। পাশাপাশি এআর যে হারে কমে এমআর তার দ্বিগুণ হারে কমে। ফলে যে পরিমাণ উৎপাদনে এআর কমতে কমতে শূন্য হয়ে যাবে, তার অর্ধেক পরিমাণ উৎপাদনে এমআর শূন্য হয়ে যাবে। তার মানে এরপরে যদি, যেখানে এমআর শূন্য হচ্ছে, এরপরেও যদি ফার্ম উৎপাদন বাড়ায়, তাহলে তো প্রান্তিক আয় ঋণাত্মক হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। গড়াই ধনাত্মক থাকলেও প্রান্তিক আয় ঋণাত্মক হবে। ফার্মের কাছে নিশ্চয়ই এই অবস্থা গ্রহণযোগ্য নয়। আর এই অবস্থা গ্রহণযোগ্য নয় জন্য ফার্ম এরপরে উৎপাদন করবে না। আমরা জানি যে এআর রেখা ডান দিকে নিম্নগামী হয়ে ঠিক মধ্যবিন্দুতে যখন পৌঁছে, মধ্যবিন্দুতে এমআর রেখা 0 হয়ে যায়, অর্থাৎ ভূমি অক্ষ ভূমি অক্ষে ছেদ করবে। আর এই মধ্যবিন্দুর নিচের অংশে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, এআর রেখার মধ্যবিন্দুর নিচের অংশে আমরা চাহিদা স্থিতিস্থাপকতা দেখে আসছি। এআর রেখা বা চাহিদা রেখার মধ্যবিন্দুর নিচের অংশে চাহিদা অস্থিতিস্থাপক, ইডি লেস দেন 1 হয়। আর এ কারণে একচিটা ফার্ম এআর রেখার এই মধ্যবিন্দুর নিচের অংশে এই অস্থির অংশ উৎপাদন করে না, কারণ ওইখানে উৎপাদন তো তার এমআর নেগেটিভ হয়ে যাবে, প্রান্তিক আয় ঋণাত্মক হবে। আমরা ছবিতে বরং বিষয়টা দেখব। ছবিতে বিষয়টা দেখলে এই যে কথাগুলো বললাম এটা পরিষ্কার হবে। আমরা যথারীতি ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, লম্বকে দাম, আয়, ব্যয় ইত্যাদি পরিমাপ করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এমআর রেখা, এটা এআর রেখা, এবং আমরা এআর রেখাকে চাহিদা রেখাও বলে থাকি। চাহিদা রেখার মধ্যবিন্দু এখানে এম বিন্দুতে আমরা জানি এই এম বি ডিভাইডেড বাই এম হলো এখানকার স্থিতিস্থাপকতা, এবং যেহেতু এম বিন্দু মধ্যবিন্দু, তাহলে এখানে স্থিতিস্থাপকতা হবে ইডি ইকুয়ালস টু 1, এটার অনুপাত হবে 1। আর এর নিচের অংশে আমরা এর আগে দেখে আসছি ইডি লেস দেন 1, অর্থাৎ এই অংশে চাহিদা অস্থিতিস্থাপক। আর উপরের এই অংশে ইডি ইজ গ্রেটার দেন 1, তার মানে এই অংশে চাহিদা স্থিতিস্থাপক। এবং লক্ষ্য করলে দেখবে এম বিন্দু এআর এর মধ্যবিন্দু বরাবর সোজা নিচে এই ওই পরিমাণ বিক্রয়ের সময় বা উৎপাদনের সময় ফার্মের প্রান্তিক আয় এই ভূমি অক্ষকে উৎপাদন অক্ষকে ছেদ করেছে, এখানে 0 হয়ে যায়। এরপরে যখন যাবে প্রান্তিক আয় এই যে ভূমি অক্ষের নিচে নেমে গেছে, মানে নেগেটিভ। এখন আমরা যদি লক্ষ্য করি ফার্মের যে ভারসাম্যের শর্ত অনুসারে, যদি ফার্মের ই বিন্দুতে ভারসাম্য হয়, এখানে যদি এমসি রেখা ছেদ করে, তাহলে এখানে এমসি আর এমআর পরস্পর সমান হবে এবং 0 হবে। এমসি সমান এমআর সমান 0 হবে। প্রান্তিক ব্যয় 0, প্রান্তিক আয় 0। আর যদি এর ঠিক বাম দিকে যে কোনো বিন্দুতে হয়, যেমন ডি বিন্দুতে, তাহলে এখানে হবে এমসি এমআর সমান, তবে 0 থেকে বড়, ধনাত্মক। আর এর ডান দিকে যদি উৎপাদন বেশি করা হয়, তাহলে এই বিন্দুতে যেমন এখানে এমসি এমআর সমান হলো, এখানে এমসিও ঋণাত্মক, এমআরও ঋণাত্মক। স্বাভাবিকভাবেই এটা এই যে এমসি ঋণাত্মক, প্রান্তিক খরচ ঋণাত্মক, উৎপাদন করলে খরচ ঋণাত্মক হচ্ছে, এটা অর্থনৈতিকভাবে অযৌক্তিক বা অবাস্তব। আর ফার্মের কাছে প্রান্তিক আয় ঋণাত্মক, এটা গ্রহণযোগ্য নয়, অগ্রহণযোগ্য। ফলে ই বিন্দুর পরে ফার্ম উৎপাদন বাড়াবে না। আর ই বিন্দুর পরে মানে কি, এই যে এআর রেখার বা চাহিদা রেখার এমবি অংশ, এই এমবি অংশ কি ইডি লেস দেন 1, মানে অস্থিতিস্থাপক। কাজে এই অস্থিতিস্থাপক অংশে ফার্ম উৎপাদন করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। একচেটিয়া কারবারি কেন চাহিদা রেখার অস্থিতিস্থাপক অংশে উৎপাদন করে না। এরপরে আমরা দেখব একচেটিয়া ফার্মের যোগান রেখা নেই। আমরা জানি যোগান রেখা মানে হল যেখানে দামের সাথে যোগানের পরিমাণের সম্পর্ক দেখানো হয়, এবং প্রত্যেকটা বিন্দুতে একটা নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ যোগান নির্দেশ করা হয়। এখন একচেটিয়া কারবারের প্রান্তিক ব্যয় প্রদত্ত অবস্থায় একই পরিমাণ ভারসাম্য উৎপাদনে ভিন্ন ভিন্ন ভারসাম্য দাম পাওয়া যেতে পারে। আবার একই ভারসাম্য দামে ভিন্ন ভিন্ন ভারসাম্য পরিমাণও নির্ধারিত হতে পারে। একচেটিয়া কারবারির এটা একটা বিশেষ।
আর এই কারণে একচেটিয়া কারবারিতে দামের সাথে চাহিদা যোগানের পরিমাণের নির্দিষ্ট কোনো সম্পর্ক আমরা নির্ধারণ করতে পারি না। আর এই কারণেই একচেটিয়া কারবারিতে ফার্মের যোগান রেখা থাকে না। থাকে না যে আমরা এখন এখানে একটা চিত্রে দেব। দুটো পাশাপাশি চিত্র নিয়েছি। ফার্মের যে ভারসাম্যের জন্য যে চিত্র এআর, এমআর, এসসি, এমসি, এখানে এসসি নেওয়া হয় নাই, এমসি দিয়ে আমরা শুধু ভারসাম্যটা দেখাচ্ছি। আমরা প্রথমে ক চিত্রের ব্যাখ্যা দেব, পরে খ চিত্রের। আমরা জানি ভারসাম্য শতক প্রয়োজনীয়তা এমসি সমান এমআর আর এমসি রেখার ঢাল গ্রেটার দ্যান এমআর রেখার ঢাল। তো তোমরা যদি ক চিত্রে লক্ষ্য করো, ক চিত্রের ব্যাখ্যা যদি একটু দিই, দেখো যখন ফার্মের এআর রেখা এই যে এটা এআর1 আর প্রান্তিক আয় রেখা এমআর1, এই যদি হয় ফার্মের গড় আয় এবং প্রান্তিক আয় রেখা, তখন এমসি রেখা এ বিন্দুতে ছেদ করছে। আর এ বিন্দুতে পরিমাণ কত? OQ1। আর সেই হিসাবে এই এআর1 এ তার দাম নির্ধারিত হচ্ছে এই বিন্দুতে P0। অন্যদিকে ফার্মের গড় আয় রেখা যদি আরো ফ্ল্যাটার হতো, অর্থাৎ বেশি স্থিতিস্থাপক হতো চাহিদা, তাহলে এআর2 আর এটা হতো তখন এমআর2। দেখো এমআর2 ঠিক এআর2 আর এই ডান অক্ষের লম্ব অক্ষের ঠিক মাঝখান দিয়ে গেছে। এখানে এমসি রেখা বি বিন্দুতে যদি ছেদ করে, তাহলে বি বিন্দুতে আমাদের পরিমাণ হচ্ছে Q2, কিন্তু দাম দেখো এআর রেখার এ বিন্দুতে P0। তার মানে আমরা দেখতে পাচ্ছি দুটা এআর রেখার প্রেক্ষিতে এটাতে একটাতে এআর1 এর কম স্থিতিস্থাপক আর এআর2 তে বেশি স্থিতিস্থাপক চাহিদা। দুই এআর এর দাম P0 একই আছে, কিন্তু পরিমাণ ভিন্ন। অর্থাৎ ফার্ম ভারসাম্য অবস্থায় P0 দামে Q1 পরিমাণও উৎপাদন করতে পারে, বিক্রি করতে পারে, আবার P0 দামে Q2 পরিমাণ দ্রব্য সে বিক্রি করতে পারে। তাহলে দামের সাথে এখানে নির্দিষ্ট কোনো সম্পর্ক আমরা খুঁজে পাচ্ছি না। দামের সাথে চাহিদার যোগানের পরিমাণে নির্দিষ্ট কোনো সম্পর্ক আমরা দেখাতে পারছি না। আবার খ চিত্রে যদি দেখো, খ চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি ওই দুটা একটার এমআর আর একটা এমআর পরস্পর প্রকৃতি যেখানে ছেদ করেছে, এমআর1 এবং এমআর2 যেখানে ছেদ করেছে, সেখানে বি বিন্দুতে ভারসাম্য হয়েছে। বি বিন্দুতে এই এআর1 অনুসারে মানে এমআর সরি এমআর1 অনুসারে এআর1 এর দাম নির্ধারিত এই বিন্দুতে P1, আর ঠিক এমআর2 এর সঙ্গে সম্পর্কিত এআর2 দাম এফ বিন্দু নির্ধারিত P2, উৎপাদনের পরিমাণ Q0। তাহলে ভারসাম্য উৎপাদন Q0, দাম এআর1 এ হচ্ছে P1 আর এআর2 তে হচ্ছে P2। তাহলে দুটো ভিন্ন দাম একই পরিমাণ দ্রব্যের জন্য একই পরিমাণ দ্রব্য বিক্রি করে ফার্ম আদায় করতে পারে, শুধুমাত্র চাহিদার এই ভিন্নতার কারণে, চাহিদার স্থিতিস্থাপকতার ভিন্নতার কারণে। তার মানে ফার্মের একচেটিয়া কারবারির ক্ষেত্রে আমরা দামের সাথে তার যোগানের পরিমাণের, বিক্রয়ের পরিমাণের নির্দিষ্ট কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না। ফলে একচেটিয়া ফার্মের যোগান রেখা পাওয়া যায়। এখানে একটা টেকনিক্যাল ব্যাপার তোমাদের দেখিয়ে দিই এই ছবিটা আঁকার ক্ষেত্রে, কারণ এই ছবিটা একটু জটিল দেখা যাচ্ছে, আঁকতে গেলে একটু কৌশল অবলম্বন করা দরকার। যতটা সহজে আমি ব্যাখ্যা করলাম, ছবিটা অঙ্কন ততটা সহজ নয়। তো আমরা ছবিটা আঁকার জন্য ধরে নিই প্রাথমিক অবস্থা থেকে আমরা কি করব, প্রথমে একটা ফ্ল্যাটার গড় আয় রেখা নিলাম, ধরলাম এটা এআর2 বা এআর1ও লিখতে পারতাম, আর একটা স্টিপার একটু খাড়া এআর1, এবং দুই জায়গা থেকে। এখন আমরা একই দামে ভিন্ন ভিন্ন উৎপাদনের পরিমাণ দেখাচ্ছি, তাহলে P0 দামে একটা রেখা এঁকে নিলাম। আমাদের বলেছে এটা কৌশলগত বিষয়। এই P0 দামে আমাদের এআর1 এ পরিমাণ নির্ধারণ হবে কোথায়? Q1 ই বিন্দুতে, আর এআর2 তে পরিমাণ নির্ধারিত হবে এই। এখন আমরা কি করব, ভারসাম্য বিন্দু নির্ধারণের জন্য এআর1 এর সাথে সম্পর্কিত এমআর1, এই যে এই দুইয়ের মাঝামাঝি দিয়ে একটা এমআর1 রেখা আঁকলাম। আবার এআর2 এর সাথে সম্পর্কিত এমআর2 ঠিক এই দুইয়ের এই মাঝামাঝিতে আঁকলাম এমআর2। এখন নিঃসন্দেহে বোঝা যাচ্ছে এখানে একটা ভারসাম্য বিন্দু হবে এমআর1 এ, এই বিন্দু এ, আর এইখানে একটা ভারসাম্য বিন্দু হবে। এই দুই বিন্দুতে আমরা এমসি রেখা। এটা হলো টেকনিক্যাল ব্যাপারটা আমি বলে দিলাম। এইভাবে আঁকলে তোমাদের এই
একই দামে ভিন্ন ভিন্ন পরিমাণ হতে পারে, ভারসাম্য পরিমাণ, সেটা দেখানো হয়। আর এখানে যেটা করব, এইখানে আমরা দুটি এমআর রেখা আগে এঁকে নেব। একটা হলো স্টিপার আর একটা হলো ফ্ল্যাটার। এই স্টিপার এবং ফ্ল্যাটার এমআর রেখা যেখানে ছেদ করবে, মূলত সেখানে ভারসাম্য হবে, এমসিটা সেদিক দিয়ে যাবে। তা সেটা করার আগে আমরা কি করব, এই স্টিপার যেটা এমআর, এটার সাথে সম্পর্কিত এআর রেখাটা এঁকে নিব, আর ফ্ল্যাটার যেটা এমআর, তার সাথে সম্পর্কিত এআর রেখাটা এঁকে নিব। আঁকার পরে এই যে পরিমাণ, যেখানে এই যে বি বিন্দু বরাবর একটা খাড়া রেখা এঁকে ফেলব। এই খাড়া রেখাটা এই এআর দুটাকে যে যে বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুতেই দাম নির্ধারিত হবে। যেমন এখানে P2, আর এমসি রেখা পরে হবে এই বি বিন্দুতে। তাহলে আমাদের এই একই পরিমাণ কিন্তু ভিন্ন ভিন্ন দাম, ভিন্ন দাম, এক যেটা কারণে একই পরিমাণ। আশা করি বুঝতে পারছো বিষয়টা। আমরা পরবর্তী বিষয়ে চলে যাই। একচেটিয়া বাজারে পূর্ণ প্রতিযোগিতার তুলনায় দাম বেশি, উৎপাদন কম। আমরা এই আলোচনা দিয়ে শেষ করবো, কারণ সময় সংক্ষিপ্ত। আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দাম নির্ধারিত হয় শিল্পের চাহিদা এবং যোগান রেখা দ্বারা। ফার্ম দাম নির্ধারণ করে, ফার্ম শুধু দামটা জেনে নেয়, জানতে পারে, ফার্ম গ্রহণ করে দাম, সেই দামে সে বিক্রি করে। শিল্পের চাহিদা রেখা ডি প্রাইম এবং এস প্রাইম ই বিন্দুতে ছেদ করেছে, P0 দাম, আর শিল্পে মোট বিক্রয়ের পরিমাণ Q0। এবং এই দামে প্রতিটা ফার্ম তার নিজস্ব প্রান্তিক ব্যয়, গড় ব্যয় রেখা অনুসারে তার উৎপাদনের পরিমাণ নির্ধারণ করবে। কিন্তু যখন একচেটিয়া কারবার হবে, একচেটিয়া কারবার হলে তো একচেটিয়া কারবারের যেটা গড় আয় রেখা, বাজারের যে চাহিদা রেখা, একচেটিয়া কারবার মানে একটাই ফার্ম, একটাই ফলে ফার্ম এবং শিল্প অভিন্ন, তাহলে এই চাহিদা রেখাই হবে তার এআর রেখা, গড় আয় রেখা। আর সেই গড় আয় রেখা অনুসারে তার একটা প্রান্তিক আয় রেখাও থাকবে। আর এই ক্ষেত্রে আমরা জানি একচেটিয়া কারবার এবং যোগান রেখা থাকে না, তার প্রান্তিক ব্যয় রেখা, এই যোগান রেখাটাই হবে প্রান্তিক ব্যয় রেখা। এই প্রান্তিক ব্যয় রেখা আর এমআর রেখার ছেদ বিন্দুতে তার ভারসাম্য হবে। ভারসাম্য পরিমাণ আমরা ভারসাম্য দাম পাবো এই এআর রেখার P1, এই বিন্দুতে P1, আর ভারসাম্য পরিমাণ পাচ্ছি এখানে Q1। এবং আমরা দেখতে পাচ্ছি P1 ইজ গ্রেটার দ্যান P0। তার মানে একচেটিয়া কারবারের দাম পূর্ণ প্রতিযোগিতামূলক দাম থেকে বেশি, আবার Q1 ইজ লেস দ্যান Q0। তার মানে একচেটিয়া কারবারের ভারসাম্য পরিমাণ পূর্ণ প্রতিযোগিতার তুলনায় কম। তার মানে একচেটিয়া বাজারে যে পণ্যটা পূর্ণ প্রতিযোগিতায় উৎপাদন হলে যে দামে বিক্রি হতো, একচেটিয়া কারবারে উৎপাদন হলে বেশি দামে বিক্রি হবে, ক্রেতাদের বেশি দামে কিনতে হবে, এবং পরিমাণটা কম পরিমাণে বাজারে পাওয়া যাবে। ফলে কল্যাণও কমে যাবে, ভোক্তাদের কল্যাণ কমে যাবে, অর্থনীতিতে সামাজিকভাবে মোট কল্যাণ কমে যাবে। আশা করি বুঝতে পেরেছ। আজকে আমরা এখানে আলোচনা শেষ করতে চাচ্ছি। তোমরা বই পড়বে, আবারও বলছি বই পড়বে, তারপর এই ভিডিওগুলো দেখবে। আমি যে 10টি ক্লাস ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য উপস্থাপন করলাম, সেগুলো তোমরা দেখবে বারবার এবং বইয়ের সঙ্গে মিলাবে। আশা করি এই কোর্সের পড়া তোমাদের জন্য সহজ হবে। তোমরা ভালো থাকো, ভালোভাবে লেখাপড়া করো। এই করোনা কালে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, ঘরে থাকি, নিরাপদে থাকি। ধন্যবাদ।